ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা হচ্ছে। সাজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো, পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। ওর বাবাও আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িক ভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? আওয়ামী লীগ এলাকার বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে তাহলে আওয়ামী লীগ কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী করে কোন দেশের মানুষ? বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক, চমকের পর চমক। কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত একটা অবস্থা। রাজনীতিতে কখন কি ঘটছে বলার কোনো উপায় নেই। নতুন কিছু ঘটতে যাচ্ছে, চারদিকে যেসব কানাঘুষা, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক। দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে। সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন। যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে কুড়োল মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি। সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই এই সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। আলটিমেটাম দিলেন ওয়াকার সেনাপ্রধান, 90 দিনের ডেডলাইন দিয়ে দিলেন। ওয়াকার আর ইউনুস, ওয়াকার ইউনুস লড়াই কি এবার মুখোমুখি? কারণ 90 দিনের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন। কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের 3 কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন। কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ, চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও 24 থেকে 36 ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে, কিন্তু পুরো 24 ঘন্টারও বেশি সময় বলা যায় যে প্রায় 36 ঘন্টা এই খবরটা চাপা ছিল। এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি, অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর 12টায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে? আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক, এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা। এই বৈঠকটি হয় শনিবার রাতে। দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে। এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামগ্রিকভাবে
বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো। কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমাল কোনো বিষয়ে আলোচনা হয়নি। তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ তাহের তিনি বলেছেন, যতটুকু বলেছি এটুকুই, এর চাইতে বেশি আর বলতে পারবো না। অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি, শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি বলতে চাইলেন না তিনি, এটাই একটা বড় বিষয়। এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর 12টায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে। এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন, সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে, কালের কণ্ঠ সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে, আজকের পত্রিকাও নিশ্চিত করেছে। কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত। আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন, তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করেছে। এর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে, আমরা নো বলেছি। অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেয়া যাবে না, সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন। জামাতের আমির যে কথাটা, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, তিনি যে কথাটা বলতে চাইলেন না, যে যতটুকু বলেছি এটুকুই, এর বেশি কিছু বলতে চায় না। সেই যে বলতে না চাওয়া কথার মধ্যে কি আছে, সেনাপ্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে, এই রহস্যটা তো ঘনীভূত হবেই। এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ বোধহয় পাওয়া যায়। শুধু এই ঘটনা না, গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি। গভীর রাত, শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি, গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে 9টার পরে, রাত 9টার পরে শুরু হয়েছিল, কিন্তু গভীর রাত, শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি। তার মানে কি রহস্য ভারী হচ্ছে, রহস্য দানা বাঁধছে। সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং নায়েবে আমিরের কি কথা হলো, কি আলোচনা হলো, যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন। যখন সার্বিক পরিস্থিতি, আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো, তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে, যে আমাদের অবস্থান হচ্ছে এটা। সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে, এমনটা আমাদের কাছে মনে হয়েছিল। আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি, এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে, আমরা দেখেছি। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি। যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে, যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে তো বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে, তাদের অবস্থান জানিয়েছে। এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে, যেমন বন্দরে, চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে, সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে। কেন, কি কারণে, তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে। এখন সারা দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশটি জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেটাই তো। সেই অধ্যাদেশে আসলে কি বলা হচ্ছে? যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী, এমনই একটি কালাকানুন, বিশেষজ্ঞরা তেমনটা বলছেন। এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে, কাজে বাধা সৃষ্টি করলে, ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি। 3 ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে, অব্যাহতি দেওয়া যেতে পারে এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা। এখন বিষয় হচ্ছে সরকার যেটি বলছিল যে সরকারের এই কর্মচারীরা বিভিন্ন সময় লাগাম ছাড়া আন্দোলন করছে, তাদেরকে ঠেকিয়ে রাখা যায় না, তাদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে আনার জন্য এই ব্যবস্থা। আসলে কি তাই? বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক ধরনের আন্দোলন হয়েছে। অনেকে বলছেন প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে এবং বিশেষ করে পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের যে মধ্যে যে বিরোধ লেগে আছে সেইগুলোর নিষ্পত্তির জন্য এই অধ্যাদেশ জারি করা। যদি তাই হয়ে থাকে তাহলে আর যারা মব ক্রিয়েট করে এ ধরনের দাবি দাওয়া আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে? এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো
ফর্মাল বাহিনী নয়। আগে বলা হতো যে পুলিশ নেই, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির এখনকার যে নেতারা তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, সংঘর্ষ হয়েছে। তখন তো তাদের পক্ষে তাও একটা যুক্তি ছিল, ছাত্ররা করছে। এখন তো আর ছাত্র নেই, এখন তো একটা রাজনৈতিক দল। কিংস পার্টি তো আর এমনি এমনি বলা হয় না। তো কি করছে জাতীয় নাগরিক পার্টি? তারা কি বলে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়ছে? যেমন হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির নেতা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক, তিনি বলছেন আজ সচিবালয়, এনবিআর এবং পোর্টে মানে বন্দরে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। এটা কোন ধরনের হুঁশিয়ারি, কোন ধরনের হুঙ্কার? হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলছেন? বাংলাদেশের লাখ লাখ হাসনাত আব্দুল্লাহ আছেন। এই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটি ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না। তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে। এক নম্বর হচ্ছে তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের যে রূপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন। বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা তো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন, তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে কেন? সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে তো আলোচনার পথ একেবারে নেই বললেই চলে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা আন্দোলন করছে, তাদের সাথে তারা বসবে। এখানে এনসিপি কেন বাহাত ঢুকাবে? এবং হাসান আব্দুল্লাহ বারবার বলে আসছেন গত 2-3 দিন ধরে যে ভাববেন না আপনাদের বিকল্প নেই, বিকল্প খুঁজে নিতে আমরা পারি। কি বিকল্প? আরেক নেতা জাতীয় নাগরিক পার্টির তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যারা এই আন্দোলন করছে তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন লোকজন নিয়োগ দেওয়া হবে বা নিয়োগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। কাদের নিয়োগ দেওয়া হবে? কোত্থেকে নিয়োগ দেওয়া হবে? কিভাবে নিয়োগ দেওয়া হবে? সেগুলোর তো কোনো প্রশ্ন আমরা তুললেও উত্তরগুলো খুঁজে পাই না। এবং এতদিন আমি তো বলে আসছিলাম যে করিডোরের ক্ষেত্রে সবাই কথা বলছে, সবাই, কেউ বলিষ্ঠ কণ্ঠে, কেউ চাপা কণ্ঠে, কেউ নরম সুরে বলছে। তো অন্তত দেশের স্বার্থে না বললে, কথাগুলো না বললে তারা প্রশ্নবিদ্ধ হবেন, এই কথাটুকু অন্তত তারা বুঝতে পারছেন যারা চাপা স্বরেও বলছেন, কেন কণ্ঠে বলছেন। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা এখনো পর্যন্ত একটা মানুষও করিডোরের বিরুদ্ধে বলেনি। বন্দর বিষয়ে এখন তারা তো সরাসরি সরকারের পক্ষে নেমেছে, যেটার বিরুদ্ধে পুরো সাধারণ মানুষ অবস্থান নিয়েছে যে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া যাবে না। বন্দর যেভাবে পরিচালিত হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান দিয়েই যথেষ্ট লাভজনক অবস্থা রয়েছে। সবচেয়ে বড় কথা, এই অনির্বাচিত সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে কেন? কিন্তু তাদের সেই সব সিদ্ধান্তে এনসিপি এখন প্রকাশ্যে নেমেছে। এই জন্যই বলছিলাম যে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তারা আবির্ভূত হয়েছে। এগুলো করে তো কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন। যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে কুড়োল মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি। সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ তলিয়ে যাচ্ছেন, দুর্ভিক্ষ না চলে আসে বাংলাদেশে। আর সেই কারণেই তিনি বারবার বলছেন ডিসেম্বরই হচ্ছে। আর সংস্কার নিয়ে তারেক রহমান আরো একটা কথা বললেন, সংস্কার পুঁথিগত নয়, সংস্কার হচ্ছে প্রয়োজনে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে। পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি। সেই প্রায়োগিক সংস্কার কি করবেন, কি ক্ষমতা আছে মোহাম্মদ ইউনূসের হাতে? এখনো পর্যন্ত সেই অগাস্ট মাস থেকে মে মাস হয়ে গেল, এখনো মোহাম্মদ ইউনূস সরকার গণতন্ত্র আনা তো দূরের কথা, কোনো সংস্কারই আনতে পারেননি। হ্যাঁ, আমার এই বক্তব্যের তীব্র গালিগালাজ আসবে, তীব্র সমালোচনা হবে বাংলাদেশে যারা ইউনূসপন্থী তাদের থেকে। কিন্তু বাংলাদেশের মানুষ সব বুঝতে পারছেন বিএনপি একটা বিরাট শক্তি এই মুহূর্তে। সেই বিএনপির সঙ্গে লড়ার ক্ষমতা আছে তো এইসব ইউনূসপন্থীদের? কটা ইউনূসপন্থী আছেন? আর তাই তারেক রহমান বারবার বলেছেন জবাবদিহিমূলক নয় জনগণের কাছে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, মানে এই সরকার জবাবদিহি করতে চায় না, জবাবদিহি করার অধিকারও নেই, জবাবদিহি করার কথাও নয়। তাহলে মানুষ কোথায় যাবেন? বাংলাদেশের মানুষ কার কাছে যাবেন? তাই তো বলছেন তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর ওয়াকার আসছেন। ইউনূস, আপনাকে সমূলে উৎপাটিত করতে কি এবার ওয়াকারুজ্জামান সেনাপ্রধান 90 দিনের ডেডলাইন দিয়ে দিলেন? ওয়াকার আর ইউনূস লড়াই কি এবার মুখোমুখি? কারণ 90 দিনের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন। সেই বৈঠকের পরেই 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করতে পারছেন কিনা আলটিমেটাম দিলেন ওয়াকার। অনেক বুদ্ধিমান, অনেক ভদ্র,
অনেক ক্ষমতা পিপাসু নন, অনেক নরমপন্থী, এরকমটাই সবাই বলছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস অনুযায়ী চললে পরে এই ওয়াকার বলছেন যে আগামী দিনে শুধু পুলিশিং করব আমরা, আমাদের কি কাজ রাস্তায় সাঁজোয়া গাড়ি চালিয়ে 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 আইন শৃঙ্খলা ঠিক করা? আমরা সেনা বারাকে চলে যাব। তারপরে কি হবে? রাস্তায় খুনোখুনি, লাথালাথি, মারামারি, রক্তারক্তি, এই সমস্ত হবে। সামলাবে কে? তখনই সব সব খেলা শেষ হয়ে যাবে মোহাম্মদ ইউনূসের। 90 দিন, মানে আজ মের 25, 26, এই 26শে মে থেকে শুরু হবে দিন গোনা। 90 দিন, 3 মাস পরে ওয়াকারুজ্জামান কি পদক্ষেপ করেন? আসসালামু আলাইকুম। একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য। পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা, তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে, এটা আমরা মানে খুবই দেখে অভ্যস্ত। আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের 3 কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন। কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো ওই অবস্থায় গেল কয়েকদিন আগে, তাই না, 3-4 দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে। সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর, তারপর হচ্ছে বন্দর, নির্বাচন, এমনকি মব ভায়োলেন্স, মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল। এগুলা বলার ওনার এখতিয়ার আছে কিনা, এটা প্রশ্ন উঠেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বহির্ভূত বা এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়া, এরকম নানান বিষয় আসছে। এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন। আমি এত আইন টাইন বুঝি না, বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে, সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন। এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত। কেন? যুদ্ধ, যে কোনো পরিস্থিতি, স্ট্রাইকিং সিচুয়েশন, এগুলোতে সেনাপ্রধান সেনাবাহিনী ইনভলভ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বা কোথাও না কোথাও হওয়াই উচিত। আই ডোন্ট নো এটা কিভাবে নেবে। তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে কোণঠাসা সেনাপ্রধান, তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এটা যে কত বড় সাপোর্ট, যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে, এইটা এই এনসিপি বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, কেউই এটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে, হয় নাই। তাহলে সেনাপ্রধানের ইস্যুতে যখন বিএনপি এসা, এমনকি খুবই শক্তিশালী একজন নেতা, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে, মানে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায়? আমিও বুঝি না সমস্যা কোথায়। সেনাপ্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। এখানে সেনাপ্রধানের এক ধরনের দায়ভারও আছে, কারণ এই ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের তখন পুলিশ ছিল না ওই লেভেলে, এই সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে। তখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের, এমনকি 18 মাস পরে নির্বাচন হবে। এটা কিন্তু আজকের দিনে সেনাপ্রধান যা এসব বলতেছেন তা না, এটা সেনাপ্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন। এখন বিএনপির এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয়, আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্রনেতার মধ্যে এখন তারা কতটুকু ঐক্যবদ্ধ আছে মানুষ এগুলা বোঝে। আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাকস্বাধীনতার উপরও নিয়ন্ত্রণ বাড়বে, এটা গোল্ডেন রুল। আর নির্বাচন ইস্যুতে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায়? তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বিএনপি দোষের কিছু মনে করে না। এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটার কি দোষের কিছু মনে করে না।
যে 18 মাস পরে নির্বাচন বা মব ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন, মানবিক করিডোর নিয়ে বন্দরটা আমি জানি না ওনার এখতিয়ারের মধ্যে আসলে কতটুকু পড়ে, বাট ওনার বক্তব্যে জাতির মধ্যে কোনো বিভাজন হয় নাই, শুধু এনসিপি এবং তাদের যেই কয়েকজন আছেন তাদের মধ্যে ছাড়া অথবা তাদের গুরুরা ছাড়া। সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা। ঘরের ছেলে যদি কখনো সেনাপ্রধানের কোনো সমালোচনা করতে হয় আমরা কর্মী ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াইতে দিব না, কারণ এটা আমাদের হার্ট। ভালো থাকো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।